আমি শুধু চেয়েছি তোমায়। লেখিকা সুরাইয়া রাফা, পর্ব সংখ্যা ২। বাংলা বর্ষপঞ্জিকাতে এখন আষাঢ় মাস চলমান। চারিদিকে বর্ষার ঘনঘটা, গ্রামগঞ্জ হাওর বাওর সব ডুবে আছে বন্যার পানিতে। শহরের পানি বনভাসী হয়ে ফুলে ফেপে থই থই করছে বেলাভূমি। শহরে যান্ত্রিক জীবনে বর্ষার প্রভাব খুব একটা চোখে না পড়লেও গ্রাম কিংবা মফস্বল এলাকাগুলোতে মারাত্মকভাবে প্রভাব ফেলে সকলের প্রিয় ঋতু বর্ষা। ঈশানীদের বাড়িটা মফস্বলে, সমুদ্র সৈকত থেকে বেশ অনেকটা কাছে হওয়ায় বাড়ির পিচ ঢালা রাস্তার সরু ঘাস আবৃত ছোট লনেও জল জমে গিয়েছে। চারিদিকে কর্দমাক্ত। হয়তো বিকেলের দিকে রোদ উঠলে সব শুকিয়ে যাবে, কিন্তু এই মুহূর্তে সকাল সকাল বাড়িতে ফিরে কাদামাটি পেরিয়ে ঘর অবধি পৌঁছাতে বেশ বেগ পোহাতে হচ্ছে ঈশানীর। কোনো মতে সালোয়ার ধরে সাবধানে পা টেনে টেনে ঘরের দুয়ারে পা রাখতে ভেতর থেকে বেরিয়ে আসেন ঈশানীর মা রোকেয়া প্রাচী। এক হাতে সরু লাঠি, তার চোখে মুখে ভীষণ রুষ্টতা, দেখেই বোঝা যাচ্ছে ক্ষেপে আছেন তিনি। ভেতর ঘর থেকে ঈশানীর ছোট বোন উষার কান্নার আওয়াজ ভেসে আসছে। খানিকক্ষণ আগে যে উষার উপর দিয়ে একটা ভয়াবহ টর্নেডো বয়ে গিয়েছে তা আর বুঝতে বাকি নেই ঈশানীর। ঘরের দুয়ারে ঈশানীকে দেখতে পেয়ে হাতের লাঠিটা কয়েক হাত দূরে ছুঁড়ে মেরে ওর দিকে দ্রুত কদমে এগিয়ে আসেন রোকেয়া প্রাচী। ঈশানী তখনও সালোয়ারের ছিটে আসা কাদামাটিগুলো হাতের সাহায্যে ঝাড়তে ব্যস্ত। ঠিক সে সময় মেয়ের উদ্দেশ্যে ক্ষুব্ধ আওয়াজে কথা ছোড়েন রোকেয়া। এখন আসার সময় হলো? তোকে গত সপ্তাহে আসতে বলিনি? মায়ের কথার তোরে জামা কাপড়ে হাত চালানো বন্ধ হয়ে গেল ঈশানীর। ও চোখ তুলে মায়ের মমতাহীন চোখে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছেড়ে শান্ত সাবলীল গলায় বলল, জয়া আন্টি আমাকে বসিয়ে বসিয়ে বেতন দেন না মা। মাস শেষে যে টাকা পাঠাই তোমাকে, তার বিনিময়ে আমাকে ফুল টাইম ডিউটি করতে হয়। যখন তখন চাইলে তো আর আসতে পারি না। রোকেয়া প্রাচী স্বল্প শিক্ষিত মহিলা, তবে ঈশানীর মা হিসেবে বয়স তুলনামূলক কম। যদিও বৃদ্ধ না হতেই সংসারের ভারে বয়সের ছাপ স্পষ্ট হয়েছে তার চেহারার ভাঁজে। গমরাঙা রাজহংসীর মতো গায়ের রং সেই কবেই হারিয়ে গিয়েছে রোদে পুড়ে যাওয়া তামাটে বর্ণের আড়ালে। তবে ঈশানী যেহেতু তরুণী থেকে সবেমাত্র যুবতী বয়সে পদার্পণ করেছে, তাই এখন রোকেয়া বেগমের বয়সের ভারে হারিয়ে যাওয়া সেই গমরঙা গায়ের রংটাও সর্বাঙ্গে ধারণ করে বসে আছে ঈশানী। মেয়েটা দিনকে দিন সুন্দরী হচ্ছে। ঢলঢলে পানের মতো কোমল চেহারার থেকে লাবণ্যতা আর মিষ্টতা যেন উপচে পড়ছে তার। কিন্তু এত সুন্দরী হয়ে লাভটা কী হলো? সেই তো সকলের আশা আকাঙ্ক্ষাতে এক বালতি জল ঢেলে দিয়ে পৃথিবীতে জন্মালো অদ্ভুত দেখতে একজোড়া গাঢ় নীল চোখ নিয়ে। কোনো ব্রিটিশ আমেরিকান হলে তাও মানা যেত, কিন্তু সাধারণ এক বাঙালি মধ্যবিত্ত ঘরে জন্মানো মেয়ের চোখের মনে যদি এমন গাঢ় নীল হয়, তাহলে মানুষ তো খিল্লি ছড়বেই। ওই ছোটবেলা থেকেই সাপের বাচ্চা, কালনাগিনী, জিনে ধরা, ভূতে ধরা এসব শুনতে শুনতে বড় হয়েছে ঈশানী। শুধু কি তাই, চোখের রঙের জন্য জন্ম পরিচয় নিয়ে পর্যন্ত প্রশ্ন তুলতে দ্বিধাবোধ করেননি মহল্লার মানুষ। আর তুলবে নাই বা কেন? ঈশানীর 14 গোষ্ঠীতেও এমন অদ্ভুত গাঢ় নীল রঙের চোখের দেখা মেলেনি কোথাও। অথচ মাঝখান থেকে মেয়েটার এমন সর্বনাশ হলো। সর্বনাশ? হ্যাঁ, রোকেয়া প্রাচী তো সেইটাই মনে করেন। শুধুমাত্র এই নীল চোখের জন্য ভালো ভালো ঘর থেকে বিয়ের সম্বন্ধ এসেও আবার মুখ ফিরিয়ে চলে যায় তারা। যেন মেয়েটা নিজে নিজেই চোখ দুটোকে ঘষে মেজে নীল বানিয়েছে। সব দোষ ওর। বিয়ে দেওয়া যাচ্ছে না, পাত্রপক্ষরা দেখতে এসে এভাবে ওভাবে মুখ ফিরিয়ে নিচ্ছে। এটা তো সর্বনাশ, নয়তো কি? কথাগুলো ভাবতে ভাবতেই মুখের আদলে কঠিনতা ভর করল রোকেয়ার। তিনি মেয়ের পানে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বললেন, আমাকে কাজ দেখাচ্ছিস? মাস শেষে বাড়িতে দুটো টাকা দিস বলে মায়ের মুখে মুখে এইভাবে তর্ক করছিস? এত বছর ধরে লালন পালন করে এই শিখিয়েছি তোকে আমি। বাঙালি মায়েদের সেই এক ইমোশনাল ব্ল্যাকমেল। ঈশানী এগুলোতে অভ্যস্ত। মাতৃত্বের অধিকার খাটিয়ে কি করে কাজ হাসিল করে নিতে হয় সেটা বেশ ভালো করেই জানে তার মা। ব্যাপারটা নতুন কিছুই নয়। তাই মায়ের হাজারটা অভিযোগ শোনার জন্য ও আর দাঁড়িয়ে রইল না সেখানে, বরং মাকে উপেক্ষা করে পা বাড়ালো নিজের রুমে।
ঈশানী যখন চুপচাপ চলে যাচ্ছিল ঠিক তখনই রোকেয়া বেগম পিছু ডেকে বললেন, নিজের ঘরে গিয়ে দরজায় খিল দাও আর যাই করো, বিকেলে ছেলের বাড়ির লোক আসছে, তখন যাতে আমার একবারও ডাকাডাকি না করতে হয়। মায়ের কথা শুনে ঈশানী হতাশায় দীর্ঘশ্বাস ছেড়ে বলল, মা আবারও? রোকেয়া প্রাচী কপালে তীক্ষ্ণ ভাঁজ টেনে শাসনের স্বরে বললেন, আবারও মানে? বিয়েটা হচ্ছে না সে খেয়াল কি আছে? তাছাড়া আমি খোঁজ নিয়ে দেখেছি ছেলেটা অত্যন্ত ভদ্র এবং সুদর্শন। আমি যেহেতু বলেছি তার মানে এখানেই তোমার বিয়ে হবে, আর একটাও বাড়তি কথা বলবি না। মায়ের কথার পাছে ঈশানী অনেক কিছুই বলতে চাইল, জোর গলায় চেঁচিয়ে চেঁচিয়ে বলতে ইচ্ছে হলো, প্রত্যেকবার আমাকে কেন এভাবে জোকার সাজাও মা? সেই তো সবাই আমাকে দেখে নানান কথা বলবে, মুখ ফিরিয়ে চলে যাবে। আমার আত্মসম্মানটাকে বারবার এভাবে ভেঙে গুঁড়িয়ে দেওয়ার কি খুব প্রয়োজন? অথচ মুখ ফিটে ঠোঁট নাড়িয়ে একটা কথাও বলল না ঈশানী। উল্টো অপারগ শুকনো চেহারা নিয়ে আস্তে আস্তে নিজের রুমে চলে গেল। পুরনো আমলের ছোট্ট দোতলা বাড়ি ঈশানীদের। বাড়ির ভেতরের দিকটা কাজ সম্পূর্ণ হলেও বাইরের গাদানো ইটের সারি দিয়ে তৈরি করা দেওয়ালে বালু সিমেন্ট আর আজ অবধি দেওয়া হয়নি, যার দরুন অযত্ন থেকে থেকে অসম্পূর্ণ রয়ে যাওয়া ইটকাঠের দেওয়ালে দীর্ঘদিনের শ্যাওলা জমে একেবারে ভুতুড়ি বাড়িতে পরিণত হয়েছে পুরনো আমলের এই দোতলা বাড়িটা। ঈশানীর বাবা নেই, বহুকাল আগেই ইহকাল ত্যাগ করেছেন তিনি। বাড়িতে রোকেয়া বেগম, ছোট বোন উষা আর ঈশানীর বৃদ্ধ নানি বসবাস করেন। আয়ের উৎস বলতে বাবার রেখে যাওয়া ছোট অঙ্কের পেনশন আর ঈশানীর রোজগার করা। এছাড়া মামা মামি সবসময় খোঁজ খবর রাখেন বলে বাড়িতে কোনো পুরুষের প্রয়োজন পড়ে না। ছোট্ট সংসার, খেয়ে পরে ভালোই দিনকাল চলছে, অযথা দুঃখের হাতছানি নেই বললেই চলে। অথচ ঈশানীর হৃদয় মন জুড়ে অভিমানের পাহাড়, দুঃখরা যেন ওর চিরকালের সঙ্গী। ছোটবেলা থেকে মানসিক যন্ত্রণা সয়ে সয়ে অভ্যস্ত ঈশানী, যার ফলস্বরূপ এখন চাইলেও আর খুশি থাকা ভেতর থেকে আসে না। কেন যেন ঠোঁট হাসলেও হৃদয়টা আর হাসে না। ঈশানীর সব থেকে বেশি অভিমান মায়ের প্রতি। সেই অভিমানের অবশ্য যথেষ্ট কারণ রয়েছে। ঈশানীর মতে ওর মা ওকে ভালোবাসে না, কোনোদিন বাসেওনি। বাসলে কি আর ছোট্ট ঈশানীকে একা ফেলে ওভাবে চলে যেতে পারত? ভাবনার এই পর্যায়ে এসে নিজেকে সংবরণ করলো ঈশানী। মনে মনে ভাবল, থাক সেসব কথা, এখন ফ্রেশ হয়ে একটু ঘুমানো দরকার। সকাল সকাল জার্নি করে বড্ড ক্লান্ত শরীরটা। সকাল গড়িয়ে দুপুর হয়েছে, অথচ এখনও রুম থেকে বের হয়নি ঈশানী। ওদিকে ভাত খাওয়ার সময় হয়ে গেল। ঈশানীর নানি লাঠি ভর করে ডাইনিংয়ে এসে উষাকে শুধালেন, মাইয়েটা আইসকাও আসে নাই? উষা খাবারের লোকমা মুখে তুলতে তুলতে বলল, এসেছে নানি, আপু রুমেই আছে। উষার কথায় বৃদ্ধ বোধহয় সন্তুষ্ট হলেন। তিনিও খুব করে চাইছেন এই সুন্দরী যুবতী নাতনিটাকে বিয়ে দিয়ে তার মেয়েটার কাঁধ হালকা করতে, কিন্তু বিধিবাম এত সুন্দরী হওয়া সত্ত্বেও পাত্রপক্ষের মন কাড়তে সক্ষম হয়নি তার নাতনি। ঈশানীর নানি অবশ্য উপরওয়ালায় খুব ভক্ত। তিনি বিশ্বাস করেন উপরওয়ালা যার সাথে তার নাতনির ভাগ্য বেঁধে দিয়েছেন সে হয়তো এখনো এসে পৌঁছায়নি, ওই জন্যই বিয়েটা হচ্ছে না। যখন সে চলে আসবে তখন উপরওয়ালার ইচ্ছায় বিয়েটাও পূর্বাভাসবিহীন ঝড়ের মতো সম্পূর্ণ হয়ে যাবে। কেউ আটকাতে পারবে না, কেউ না। ও বুড়ি, কি ভাবছ? উষার কথায় ধ্যান ভাঙে নানির। তিনি বুঝতে পান না এইটুকু 1.5 ইঞ্চির মেয়ের কথাবার্তা ছিঁড়ি এত খারাপ কেন? কই, ঈশানী তো এমন করে না। নিশ্চয়ই বাপের গোষ্ঠীর মতো হয়েছে মেয়েটা, একেবারে ধেরে বজ্জাত। উষা খাচ্ছে আর নানির কুঁচকে যাওয়া গম্ভীর চোখ মুখের দিকে তাকিয়ে কুটকুটিয়ে হাসছে। দেখে মনে হচ্ছে নানিকে খেপিয়ে বেশ আনন্দ পেয়েছে সে। বজ্জাত ছেমরি, দাতাল গোলাহান না হাইসা খাওন খা, আমার লগে মস্করা করতে আইলে লাঠি দিয়ে ঠ্যাং ভাঙিয়ে দিমু। ছোট্ট নাতনিকে একরাশ বকাঝকা দিয়ে তেলে বেগুনে জ্বলতে জ্বলতে ডাইনিং ত্যাগ করেন ঈশানীর নানি। উদ্দেশ্য বড় নাতনিটাকে খেতে ডাকা। ওদিকে খাবার চিবোতে চিবোতে ভেঙচি কেটে উষা বলল, বুড়ির তেজ কমেনি এখনো? কথা তো না যেন মুখ থেকে বের হওয়া আগুনের বারুদ। ইস্যু, আরে ওই ইস্যু, খাওন খাইতি না? দুপুর তো যাইতেছে গা, আরেকটু পরে পোলার বাড়ির লোক আইয়া পড়ব তো।
নানির চেঁচামেচির তোপের পরে ঘুমটা আর গাঢ় হলো না ঈশানীর। অজ্ঞতা করণীয় কিছু না পেয়ে তাড়াহুড়া পায়ে এগিয়ে এসে দরজা খোলে সে। ওকে দেখতে পেয়ে নানি ঘাড় ঘুরিয়ে ধীরে ধীরে পিছু হাঁটতে হাঁটতে বললেন, আয় আয়, খাইতে আয়। একটা দীর্ঘশ্বাস ফেলে গায়ে ওড়না চড়িয়ে নানির পেছন পেছন বেরিয়ে এলো ঈশানী। খাবার টেবিলে এসে বসতেই চোখ গেল ছোট বোনের উপর। যদিও উষা ঈশানীর আপন বোন নয়, তবে যেহেতু সহোদর তাই ঈশানী ওকে আপন বোনের মতোই স্নেহ করে, অধিকার খাটিয়ে শাসনও করে অনেক। উষার ক্ষেত্রেও তাই। বড় আপুকে সে ভীষণ ভালোবাসে। আপুর চুপচাপ স্বভাবের কারণে একটু ভয়ও পায় অবশ্য। তবে ওরা একই পিতার সন্তান নয় যে সেটা ওদের মাঝে আন্তরিকতার জোয়ারে বহু আগেই চাপা পড়ে গিয়েছে। নিজের প্লেটে খাবার নিতে নিতে উষার দিকে তাকিয়ে গম্ভীর গলায় ঈশানী শুধালো, তোর না ক্লাস টেস্টের রেজাল্ট বেরিয়েছে, পাশ করেছিস তো? বড় আপুর কথায় জবাব দেয় না উষা, চুপচাপ মুখ কাচুমাচু করে বসে রয় মাথা নুয়ে। ওপাশ থেকে তিরস্কার করে নানি বলে ওঠেন, ফেল করছে তোমার বইনে। নানির কথা শুনে ঈশানী অবাক হয় না, প্রত্যুত্তর করে হ্যাঁ বা না, কিছু বলেও না। এইটুকু মেয়ে ক্লাস টেস্টে ফেল করেছে, এটা নিশ্চয়ই কোনো বড় অপরাধ নয়। ঠিকমতো গাইড করলে নিশ্চয়ই পরের বার ভালো করবে। তবে ঈশানীর ভাবনার ছেদ ঘটিয়ে রোকেয়া প্রাচী বলে ওঠেন, বড়টার একটা ব্যবস্থা করি, তারপর এটাকেও ধরব। মা কিসের ইঙ্গিত দিচ্ছেন ব্যাপারটা বোধগম্য হতেই তৎক্ষণাৎ প্রতিবাদ করে উঠল ঈশানী। কী সব বলছো মা? উষার বয়স মাত্র 11 বছর। গলার আওয়াজ ক্ষীণ, অথচ কথার পারদে প্রতিবাদী ঝংকার। মেয়ের কথা কানে তুললেন না রোকেয়া। খাবার খেতে খেতে তিনি বললেন, উষার কথা তোর না ভাবলেও চলবে, নিজের একটা ব্যবস্থা হয় কিনা সেটা নিয়ে ভাব। যদিও ঈশানী জানে না বিয়ে হওয়ার সঙ্গে ব্যবস্থা হওয়ার সম্পর্কটা ঠিক কোথায়। রিজিকের মালিক তো উপরওয়ালা, তাহলে কেন ওকে বোঝা মনে করা হচ্ছে এই পরিবারে? প্রত্যেকটা মধ্যবিত্ত পরিবারে কি এটা হয়? জানে না ঈশানী, তবে ওর সাথে শুরু থেকে এটা হয়ে আসছে। ইন্টারমিডিয়েট পাশ দেওয়ার পরে ভার্সিটিতে আর পড়ার সুযোগ হয়নি ঈশানীর, কারণ তখন থেকেই পড়াশোনা বন্ধ করে ঈশানীকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল রোকেয়া প্রাচী। তারপর যখন অনেক চেষ্টা করেও মেয়েটার বিয়ে হচ্ছিল না, তখন মহল্লার মানুষের কথার থেকে বাঁচতে নিজ উদ্যোগে ক্যাফেতে ঈশানীর চাকরিটা মায়ের সুপারিশই হয়েছিল, কারণ জয়া আন্টি ছিলেন রোকেয়ার পূর্ব পরিচিত। এই যে মায়ের কথা মতো পড়াশোনা বাদ দিতে হয়েছে, তার হাতের পুতুল হয়ে জীবন পার করতে হচ্ছে, তা থেকে ঈশানীর একটুও আফসোস হয় না? হয়তো খুব আফসোস হয়। ঈশানীরও তো নিঝুমের মতো পড়াশোনা করতে ইচ্ছা করে। নিঝুমও তো মধ্যবিত্ত পরিবারেরই মেয়ে। কই, ওকে তো কেউ পড়াশোনা বন্ধ করে দেওয়ার জন্য জোর জবরদস্তি করে না। ওকে তো কয়েকদিন বাদে বাদে পাত্রপক্ষের সামনে নিজেকে জহির করার জন্য বাড়িতে ফিরতে হয় না। অথচ ঈশানীকে এমন অনেক কাজ আছে করতে হয়, যা ওর ইচ্ছার একেবারে পরিপন্থী। ফেমিনিস্টারদের ভাষায় এটাকে টর্চার বললে ভুল হবে না অবশ্য। অথচ ঈশানী মেয়েটা ফেমিনিস্টারদের মতো প্রতিবাদ করে না। প্রতিবাদ যে কী করে করতে হয় সেটাই হয়তো ভুলে গিয়েছে, কারণ ছোটবেলা থেকেই ওকে কড়া শাসনে রেখে এভাবেই তৈরি করা হয়েছে। তোতা পাখির মতো করে একটা বুলি গেলানো হয়েছে। এই পরিবারে মায়ের কথাই শেষ কথা। একই রুমের মধ্যে বসবাস করে নিঝুম আর ঈশানীর গল্পটা কতটা আলাদা, কতটা বিপরীত, সেই ভেবেই ভাত সাজানো প্লেটের দিকে তাকিয়ে মনে মনে নিজে তাচ্ছিল্য করে কিছুটা হাসল ঈশানী। বর্ষাকালে যেখানে সূর্য ওঠাটা ঠিক মতো, সেখানে সূর্যাস্ত তো বিলাসিতা মাত্র। তাও দুপুরবেলা সেই ফকফকে উজ্জ্বলতা হারিয়ে গিয়ে কিছু একটা কালো হয়ে এসেছে ধরণীতে। বোধহয় সন্ধ্যা গড়িয়ে এলে বৃষ্টি হবে আবারও। এই কালো গুধুলির মাঝেই পাত্রপক্ষ বাড়ি থেকে লোক এসেছে ঈশানীকে দেখতে। অনেক বেশি নয়, হাতে গোনা কয়েকজন এসেছে, তার মধ্যে ছেলের মাও রয়েছে। আলাপচারিতা আর কুশল বিনিময়ের পর্ব শেষ হলে রোকেয়া প্রাচী নিজের সাথে করে ঈশানীকে নিয়ে আসে। আলাদা কোনো সাজসজ্জা নেই ওর মাঝে, শাড়ি অবধি পরেনি। ভিন্নতা যদি লক্ষ্য করতে হয় তাহলে মাথায় এক ফালি ঘোমটা টেনেছে শুধু। মেয়েটাকে নিয়ে এসে সবার সামনে বসিয়ে দিয়ে ছেলের মায়ের দিকে তাকিয়ে রোকেয়া প্রাচী কিছুটা ইতস্তত গলায় বললেন, সে কি আপা, মাহিন আসেনি?
মায়ের এতটুকু কথাতে ঈশানী বুঝল যার জন্য ওকে দেখতে আসা হয়েছে তার নাম মাহিন। আচ্ছা, শুধু কি মাহিন, আগে পরে কি কিছুই নেই? নিজের অজান্তে একটা অদ্ভুত প্রশ্ন খেলে গেল ঈশানীর মস্তিষ্কে। ওর এই অগভীর ভাবনার সুতো ছিল মাহিনের মায়ের কথায়। তিনি মৃদু হেসে রোকেয়া প্রাচীকে আশ্বস্ত করে বললেন, মাহিন একটু জরুরি কাজে ঢাকায় গিয়েছে আপা, তাই এখানে আসতে পারেনি। তবে আমরা ওর পুরোপুরি সম্মতি নিয়েই এসেছি এখানে। যদিও মাহিনের মামনির কথাগুলো খানিকটা গলায় আটকে আসছিল, তবেও তার কথায় ধাতস্থ হলেন রোকেয়া প্রাচী। হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বললেন, বুঝতে পেরেছি আপা। মাহিনের মামনি এবার ঈশানীকে ডেকে উঠলেন, ঈশানী মা, আমাদের দিকে একটু তাকাও তো। কোনোরূপ কপটতা না করে আস্তে আস্তে করে তাকালো ঈশানী। সঙ্গে সঙ্গেই পাশ থেকে ভূত দেখার মতো আটকে উঠলেন মাহিনের ফুপি। তিনি বিচলিত কণ্ঠে বললেন, এ কি, তোমার চোখের মনি এমন নীল কেন? কি লাগিয়েছে চোখে? ভদ্রমহিলা আরও কিছু বলার আগেই তার কথা মাঝপথে আটকে দিয়ে মাহিনের মা কিঞ্চিত ধমকে উঠে বললেন, চুপ করবে তুমি। অতঃপর ঈশানীর দিকে তাকিয়ে মিষ্টি হেসে তিনি বললেন, তুমি খুব সুন্দরী ঈশানী মা, তোমার চোখ দুটো অসম্ভব সুন্দর। আমি মুগ্ধ হয়েছি তোমার চোখের সৌন্দর্য দেখে। সত্যি উপরওয়ালার সৃষ্টি অতুলনীয়। আর আমি এও জানি আমার মাহিন তোমার এই চোখ দুটো দেখে আমার মতোই মুগ্ধ হবে। জীবনের প্রথমবার, ফর দ্য ফার্স্ট টাইম, ঈশানী নিজের ভেতরে নিজেকে নিয়ে এক সুপ্ত আত্মবিশ্বাস অনুভব করল। হুট করেই সকল জড়তা ঝরঝরিয়ে পড়ে গেল মনের মাঝ থেকে। এক অযাচিত প্রশ্ন উঁকি দিল ওর, সত্যিই কি আমার চোখ দেখে কেউ মুগ্ধ হবে, আমার প্রেমে পড়ে যাবে? তাহলে কি নিজম ঠিকই বলেছিল, এই নীল চোখ আমার জন্য আশীর্বাদ স্বরূপ? এখনো বিশ্বাস করতে পারছে না ঈশানীর ভঙ্গুর হৃদয়। ছোটবেলা থেকে আত্মবিশ্বাস ভেঙে যেতে যেতে এখন এরকম প্রশংসা কিংবা আরও কারো উপদেশ পেলে সেটাকে নিছকই করুণা মনে হয় ঈশানীর। কিন্তু সামনে যে মাহিনের মা নামক ভদ্রমহিলা বসে আছেন, তিনি তো আর করুণা দেখানোর মতো কেউ নয়। তাহলে কি উনি সত্যি কথা বলছেন? ঈশানীর মন গহীনে দানাবাঁধা হাজারটা অযাচিত প্রশ্নের একত্রে উত্তর দেওয়ার মতোই নিজের ব্যাগ থেকে স্বর্ণের চেইন বের করে ওর গলায় পরিয়ে দিলেন মাহিনের মা। পর মুহূর্তে রোকেয়া প্রাচীর দিকে তাকিয়ে সম্মোহনী হাসি দিয়ে বললেন, আপনার মেয়েকে আমার খুব পছন্দ হয়েছে আপা, তাই আমানত করে রেখে গেলাম। জবাবে মাহিনের মাকে একগাল হাসি উপহার দিয়ে জলদি চোখের ইশারায় ঈশানীকে পায়ে হাত দিয়ে সম্মান করার নির্দেশ দিলেন রোকেয়া প্রাচী। ঈশানী মায়ের কথা মতো শুকনো মুখে তাই করল একে একে সকলকে। আর এভাবেই খানিকক্ষণের মধ্যে এক অচেনা অদেখা পুরুষ বাগদত্তায় রূপান্তরিত হলো ঈশানীর। অবশেষে রাতের বেলায় খাওয়া দাওয়া করে এই সপ্তাহের শেষের দিকে বিয়ের দিন তারিখ ঠিক করে ঈশানীদের বাড়ি থেকে বিদায় নিয়েছিল মাহিনের পরিবার। সেবার জয়া আন্টির ঝাড়ি আর ফোন কলের অত্যাচারে বাগদানের পরের দিনে তাড়াহুড়ো করে চিটাগং ফিরে এসেছিল ঈশানী। ফেরার আগে মাকে কথা দিয়েছিল যে করেই হোক বিয়ের আগের দিন যথাসময়ে পৌঁছাবে সে। এদিকে পতেঙ্গা ফিরতেই জয়া আন্টির সে কি রাগ, সপ্তাহ বাদে আবার বাড়িতে যাবে শুনে ঈশানীকে তৎক্ষণাৎ কাছ থেকে বের করে দেয়। পরে অবশ্য জিসান বুঝিয়ে শুনিয়ে ঠান্ডা করেছিল জয়া আন্টিকে। বলেছিল, আমি কথা বলবো ঈশানীর সঙ্গে, তুমি রাগ করো না আন্টি। জিসানের কথায় আশ্বস্ত হয়ে তখনকার মতো নিজেকে সংবরণ করেছিলেন জয়া আন্টি। ওদিকে জিসান যখন আগ বাড়িয়ে ঈশানীর কাছে জানতে যায়, দুদিন আগেই ফিরলি, এখন আবার সপ্তাহ শেষে কেন বাড়িতে যেতে হবে? সে প্রশ্নের কোনো জবাব দেয়নি ঈশানী, বরং এড়িয়ে গিয়েছে কৌশলে। অতঃপর জিসান পার্ট টাইম শেষে ক্যাফে থেকে বেরিয়ে গিয়েছে। তখন ঈশানী নিজে গিয়ে জয়া আন্টিকে অনুরোধের স্বরে বলেছে যে আগামী এক সপ্তাহ ও ওভারটাইম করতে চায়। রাত 10টার জায়গায় 12টা হলেও সমস্যা নেই, ও পারবে, কিন্তু তার বিনিময়ে কোনোরূপ কৈফিয়ত ছাড়াই ছুটি চায় ঈশানী। জয়া আন্টি ব্যবসায়ী মানুষ, কি করলে সবচেয়ে বেশি লাভ হবে সেই দিক বিবেচনা করে সবসময় সিদ্ধান্ত নেন তিনি। ঈশানীর ক্ষেত্রেও তাই করলেন। যেহেতু জায়গাটা ট্যুরিস্ট এরিয়া, তাই এখানে রাতের বেলাতেও কাস্টমারের অভাব হয় না। ঈশানীকে খাটিয়ে যদি কিছু বাড়তি ইনকাম করা যায় তাহলে ক্ষতিটা কোথায়? মনে মনে দারুণ এক মতলব এঁটে
খুশিতে প্রফুল্ল হয়ে ওঠে জয়া আন্টির মন মস্তিষ্ক। তবে ভেতরে ভেতরে মাত্রাতিরিক্ত খুশিকে দমিয়ে চোখে মুখে কৃত্রিম গাম্ভীর্য ধরে রেখে সহসাই উত্তর দিলেন তিনি। বললেন, ঠিক আছে, তাই হবে। আগামী 1 সপ্তাহ তুমি রাত 12টা পর্যন্ত ওভারটাইম করবে, বিনিময়ে পরের 1 সপ্তাহ বিনা কৈফিয়তে তোমার ছুটি। অবশেষে জয়া আন্টির শর্ত পূরণ করতে গত 5 দিন যাবৎ একটানা 9টা টু 12টা ক্যাফেতে ডিউটি করছে ঈশানী। গত 5 দিনের 2 দিন মাত্র বাসায় ফিরতে পেরেছিল ও। বাকি 3 দিন গাড়ি না পেয়ে ক্যাফেতেই রাত কাটিয়ে দিয়েছে। রাত জেগে কাস্টমারদের জন্য কফি বানানো আর সার্ভ করা। গত 1 সপ্তাহ ধরে একা হাতে কাজগুলো করতে করতে হাঁপিয়ে উঠেছে মেয়েটা। তবে হাল ছাড়েনি। জিসান জানলে অবশ্য ঠিক কোনো না কোনো ছুতোয় ঈশানীকে সাহায্য করার জন্য থেকে যেত ক্যাফেতে, কিন্তু ঈশানী সেই পথটা খোলা রাখেননি। জয়া আন্টিকে অনুরোধ করে বলেছেন যাতে কিছুতেই ওভারটাইমের ব্যাপারটা না জানে জিসান, কারণ আর যাই হোক নিজের প্রয়োজনে অন্যকে খাটানোর মতো মানসিকতা কিংবা ইচ্ছে কোনোটাই নেই ঈশানীর। রাত 12:30 নাগাদ ক্যাফের দরজা জানালাগুলো ভালো মতো লক করে আজ 5ম দিনের মতো নিজের ওভারটাইম ডিউটির ইতি টেনেছে ঈশানী। বাকি আছে শুধু একদিন। কাল জয়া আন্টিকে বুঝিয়ে শুনিয়ে রাত 9টার মধ্যে বেরিয়ে বাস কিংবা ট্রেন ধরে বাড়িতে ফিরতে পারলেই হলো। ব্যাস, সকল ঝামেলার অবসান। নিজের জড়ো হওয়া ভাবনায় নিজেই স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করল ঈশানী। অতঃপর গ্লাসের এপাশ থেকে আরও একবার সূক্ষ্ম দৃষ্টিতে ক্যাফের ভেতরটা পরখ করে নিল ও। ঠিক এমন সময় একদম হুট করেই নিজের এক হাত চেপে ধরে ক্যাফের সামনে কাচের দেওয়ালে হেলান দিয়ে ঠাস করে বসে পড়ল একটা লোক। পুরো ফুটপাত তখন নিস্তব্ধতায় ছেয়ে আছে। চারপাশে মানুষের পদচারণার আওয়াজ পর্যন্ত নেই। অদূরে ঝিঝি পোকা ডাকছে শুধু, সেই সাথে কিছু পড়ার বিকট শব্দও হচ্ছে। কিন্তু কিসের শব্দ হচ্ছে তা আর কান পেতে শোনার মতো অবস্থায় নেই ঈশানী, কারণ একটু আগে ঘটে যাওয়া আকস্মিক ঘটনায় এখনো থরথর করে কাঁপছে ওর তনু শরীরটা। হুট করে এমন একটা সময়ে এভাবে একটা অচেনা লোকের আবির্ভাব ঈশানীর কলেজে কাঁপিয়ে দিয়েছে। চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে ভীষণ ভয় পেয়েছে মেয়েটা। তবুও ভেতরে অনেকটা সাহস সঞ্চার করে কাঁপতে কাঁপতে শুষ্ক একটা ঢোক গিলে লোকটার পানে দৃষ্টি নিক্ষেপ করল ঈশানী। দেখল কালো হুডি, কালো ব্যাগি প্যান্ট, কালো মাস্ক আর কালো ক্যাপ, মোট কথা আগাগোড়া কালো দিয়ে মোড়ানো একটা লোক। এত রাতে এমন একটা লোক এভাবে হুট করে ক্যাফের সামনে বসে পড়তে দেখে যে কেউ ভয়ে আঁতকে উঠবে, এটাই স্বাভাবিক। লোকটা নিজের বাম হাত দিয়ে ডান হাত চেপে ধরে মাথা নুয়ে বসে আছে তখন থেকেই। রাস্তায় মূর্তিমান হয়ে দাঁড়িয়ে থাকা ল্যাম্পপোস্টের আলোয় ঈশানী আরেকটু ভালো করে দেখেই বুঝতে পারল লোকটার ডান হাত থেকে অনর্গল রক্ত ঝরে পড়ছে। তা দেখে আতঙ্কে আপনা আপনি মুখের উপর হাত চলে গেল ঈশানীর। নিজের অজান্তেই মুখ ফুটে ঈশানী বলে উঠল, কি আপনি, কি হয়েছে? আপনার হাত দিয়ে তো পানির মতো তাজা রক্ত গড়িয়ে পড়ছে। ঈশানীর মুখ থেকে বাক্য কটা বের হতে আচমকা ঘাড় ঘুরিয়ে ওর নীলাম্বর চোখের দিকে দৃষ্টিপাত করল লোকটা। রাতের বেলায় মাস্ক পরিহিত লোকটার হঠাৎ চাহনিতে ভয়ে অন্তরাত্মা সব কেঁপে উঠল ঈশানীর। কলিজাটা যেন খামচে ধরল ভয়ানক কোনো নরপিশাচ। লোকটা পলক ফেলছে না, শুধু একধানে তাকিয়ে আছে ঈশানীর পানে। মৃত মানুষের মতোই নির্জীব সেই দৃষ্টি। এহেন অবস্থা একটু দূরে সরে গেল ঈশানী। অতঃপর প্রথমে 1 কদম 2 কদম পা ফেলে এরপর তাড়াহুড়ো করে এক ছুটে দৃশ্যপটের আড়াল হয়ে গেল মেয়েটা। ঈশানী কিছু না বলে এভাবে হুট করে ছুটে গেল। কালো মাস্কের আড়াল থেকে রাশভারী আওয়াজে দাঁতে দাঁত চেপে বিড়বিড় করল লোকটা, ফাকিং ব্রাউন পিপল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো রাত থেকে দিন পাল্টে যাওয়ার মতোই ক্লাইম্যাক্স পাল্টে যায় কিছুক্ষণ পরে। কারো ছুটে আসার আওয়াজে কিঞ্চিত মাথা তুলে তাকাতেই লোকটা দেখতে পেল একটু আগের সেই মেয়েটা আবার ফিরে এসেছে তার নিকট। প্রথমে ভয় পেয়ে পালালো, এখন আবার ছুটে এলো। কি অদ্ভুত! ঈশানী ছুটে এসে লোকটার মুখোমুখি হয়ে বসে, হাঁপাতে হাঁপাতে বলে, কোথাও কোনো ফার্মেসি খোলা পেলাম না, তাই গজ কিনতে পারিনি। এরপর নিজের গলায় পেঁচানো হাফ সিল্কের ওড়নাটা তাড়াতাড়ি করে খুলে একটু ইতস্তভাবে সেটা দিয়ে লোকটার ডান হাতটা বেঁধে দিতে দিতে বলল,
আপাতত এটা পেঁচিয়ে রাখুন, রক্ত পড়া কমে যাবে আশা করছি। তারপর কাল সকালে ডাক্তার দেখিয়ে মেডিসিন খেয়ে নেবেন, কেমন? আমি এখন আসছি। এক নাগরে কথাগুলো শেষ করে তাড়াহুড়া পায়ে জায়গাটা ত্যাগ করে ঈশানী। ওদিকে আহত লোকটা এখনও অনুভূতিহীন শূন্যে চোখে একধানে চেয়ে আছে ঈশানীর যাওয়ার পানে। এদিকে দ্রুত কদমে বাসায় ফেরার পায়তারা করছে ঈশানী। এখন ভালোই ভালোই একটা সিএনজি পেলেই হয়ে গেল। এমনিতেই অদ্ভুত লোকটার পাল্লায় পড়ে কত দেরি হয়ে গেল সেই ভেবে আরও দ্রুত পা চালাতে শুরু করলো ঈশানী। ঠিক সেই সময় কোথা থেকে যেন ছুটে এসে ওর রাস্তা মারিয়ে দৌড়ে চলে যায় একটা কালো কুচকুচে নেউটে বিড়াল। আচমকা ঘটনায় আরও একবার ঝটকা খেল ঈশানী। বারংবার এমন ভয় পেয়ে মেয়েটার মাথা ঘুরে উঠছে। আজ হচ্ছেটা কি ওর সাথে? এই মাঝরাতে নির্জন রাস্তায় দাঁড়িয়ে হুট করে মনটা কেমন গাইতে শুরু করলো ঈশানীর। কোনো কালেই কুসংস্কার কুপ্রথা বিশ্বাস না করা মেয়েটা আজ হঠাৎ মনে মনে বলতে শুরু করলো, নানি বলতো কালো বিড়াল রাস্তা কাটা একদম ভালো নয়, বিপদের লক্ষণ। তার মানে কি আমার সাথেও ভবিষ্যতে খারাপ কিছু হতে চলেছে?